হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আচ্ছা, আমরা আজকে আমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফির যেটা শুরু করেছিলাম টপিকটা, তার সেকেন্ড পার্ট পড়বো। আমরা লাস্ট ক্লাসে বায়োস্ফিয়ার অ্যান্ড ইকোসিস্টেম পড়ে ফেলেছি। আজকে বায়োম, ইকোটোন, কমিউনিটি, নিশে, সাকসেশন অ্যান্ড ইকোলজি এই কটা পড়বো। আচ্ছা, এই পুরো টপিকটা থেকে খুব বড় কোশ্চেন আসবে না, ম্যাক্সিমাম 5 মার্কসের কোশ্চেন আসতে পারে, 5 and 2, 10 মার্কসের কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, এবার চলে আসি বায়োমে। বায়োম কি একটু বলে নিই আগে, তারপর আমি স্লাইডে আসছি। ইকোসিস্টেম আমরা অলরেডি পড়ে ফেলেছি। ইকোসিস্টেম আমরা কি পড়েছিলাম, যে একটা ট্রফিক লেভেল অনুযায়ী পরপর, মানে প্রথমে হচ্ছে প্রডিউসার, তারপরে প্রডিউসার মানে হচ্ছে যেগুলো ট্রিজ বা প্লান্টস, যারা নিজেরাই প্রডিউস করতে পারে নিজেদের ফুড, তারা ফার্স্টে। তারপর আসছে, তাদেরকে বলে আবার অটোট্রপস। তারপর আসছে হেটেরোট্রপস, মানে যারা অটোট্রপসদের খেয়ে বেঁচে থাকে। তো হেটেরোট্রপস এর মধ্যে আবার আছে নানা রকম, কনজিউমার লেভেল 1, কনজিউমার লেভেল 2, এরকম অনেকগুলো লেভেল আছে ট্রফিক লেভেল অনুযায়ী। বাট তারা সবাই একে অপরকে খেয়ে বেঁচে থাকে। তো সেই এনার্জি, মানে খেয়ে কেন খায়, কারণ এনার্জি কালেক্ট করতে হবে। তো এনার্জিটা এইভাবে যে যায় তাকে ট্রফিক লেভেল বলে। এই যে পুরো সিস্টেমটাকে বলে ইকোসিস্টেম। এটা একটা ওপেন সিস্টেম, আমরা আগের দিন দেখেছিলাম। তো একটা ইকোসিস্টেমটা একটা খুব ছোট লেভেলে হয়, কিন্তু সেটা যদি একটা বিশাল বড় লেভেলে হয়, তার মানে তার এক্সটেন্ট যদি একটা বিশাল বড়, অনেকটা বড় জায়গা জুড়ে থাকে, তখন তাকে বলে বায়োম। এবং সেখানে যদি একখানা, মানে কিছু অল্প কিছু স্পিসিস, প্রজাতি না থেকে, তখন ওখানে অনেক রকম স্পিসিস, অনেক রকম প্রজাতি যাতে যখন ঢুকে পড়ে, তখন সেটাকে বলে বায়োম। এবং তখন আর ওখানে একটা ইকোসিস্টেম থাকে না, তখন ওখানে মাল্টিপল ইকোসিস্টেমস রান করতে শুরু করে। এবং ওই মাল্টিপল ইকোসিস্টেমস নিয়ে একটা বড় হিউজ ইকোসিস্টেম তৈরি হয়। সেই ইকোসিস্টেমটাকেই বলা হয় বায়োম। এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বায়োমের মধ্যে সবকটা ইকোসিস্টেম একটা একটার সাথে ইন্টারকানেক্টেড। তখন সেটাকে আমরা বলি আবার ফুড ওয়েব। হ্যাঁ, ফুড চেইন, ফুড ওয়েব নিশ্চয়ই পড়েছো। সিস্টেমটা ইকোসিস্টেম, কিন্তু তার মধ্যে একটা লিনিয়ার, যদি ভাবে যায় যে একটা গাছকে একটা ছাগল খেলো, ছাগলকে একটা বাঘ খেলো, তখন সেটা হচ্ছে একটা লিনিয়ার, তখন তাকে বলে ফুড চেন। কিন্তু যদি সেটা ধরো একটা গাছকে একটা ছাগল খেলো, ছাগলকে বাঘও খেতে পারে, আবার ছাগলকে সিংহও খেতে পারে। তো এই যে আবার ছাগল থেকে আবার দুখানা, দুজন খেতে পারলো, তো আবার মানুষও খেতে পারে। তো এই জিনিসটা হয়ে গেল যখন, তখন হচ্ছে ফুড ওয়েব। আবার মানুষকে আবার বাঘ সিংহ খেতে পারে। তো এই যখন একটা কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায়, তখন তাকে বলে ফুড ওয়েব। তো একটা ইকোসিস্টেমের মধ্যে অনেক ফুড চেন, অনেক ফুড ওয়েব থাকে। আবার অনেকগুলো ইকোসিস্টেম নিয়ে যখন একটা হিউজ ইকোসিস্টেম তৈরি হয়, তখন তাকে বলা হয় বায়োম। এবং বায়োমের মধ্যে মাথায় রাখতে হবে, শুধুমাত্র বায়োটিক ফ্যাক্টরস না, ঠিক যেমন ভাবে ইকোসিস্টেমে অ্যাবায়োটিক ফ্যাক্টরস থাকে, বায়োমের মধ্যেও সেরকম অ্যাবায়োটিক ফ্যাক্টরস গুলো আমাদের কনসিডার করতে হয়। তার মধ্যে সয়েল একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখো এখানে বলছে an ecosystem becomes biome when all the plants, animals and soils are studied collectively। তাহলে বায়োমে কিন্তু আমরা প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড সয়েল, এই তিনটে আমাদের রয়েছে, কম্পোনেন্ট রয়েছে একটা বায়োমের। তিনটে কম্পোনেন্টকে আমরা একসাথে স্টাডি করি, তখন সেটাকে বলে বায়োম। In other words, a biome includes all plants, animals and soils of all of these areas of the world where all the biota, বায়োটা মানে কি, এই যত বায়োমাস রয়েছে তাকে বলে বায়োটা, have minimum common characteristics, and all the areas of biome are characterized by more or less uniform environmental conditions। যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো আম, আহ, তোমরা শুনেছো নিশ্চয়ই অ্যামাজন, ওখানে অ্যামাজন রিভারের ওখানে একটা বিশাল বড় এরিয়া জুড়ে, বিশাল অনেক অনেক স্কোয়ার কিলোমিটার, হাজার হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রেইন ফরেস্ট রয়েছে, তাই তো? তো সেই রেইন ফরেস্ট রিজিয়নে যারা যেসব প্লান্টসরা রয়েছে, সেই সব প্লান্টসদের মোটামুটি ভাবে সকলেরই একটা ক্যারেক্টারিস্টিক সেম, যে তারা বিশাল লম্বা লম্বা। কেন না, তারা খুব ঘন জঙ্গল হয়, যদি লম্বা না হয় তাহলে তারা সূর্যের আলো পাবে না, তাই তারা প্রত্যেকেই একই রকম ভাবে লম্বা, অলমোস্ট 60 ফিট। 60 ফিট, ক্যান ইউ ইমাজিন? 60 ফিট খুব কম বললাম, আরো 100 ফিট অব্দি লম্বা গাছ ওখানে দেখতে পাওয়া যায়। তো এই এরকম আরো অনেক ক্যারেক্টারিস্টিক আছে। তো তার মধ্যে আমি একটা বললাম, আর একটা যেমন বলছি, ওখানে আরো একটা ব্যাপার হলো,
ওরা ওপরে গিয়ে একটা ক্যানোপি ছাতার মতন তৈরি করে, ছাতার মতন তৈরি করে একদম ওপর থেকে যেন দেখে মনে হয় অনেকগুলো ছাতা পরপর পরপর সাজানো রয়েছে, এবং এতটাই ডেন্স ফরেস্ট ওখানে যে ওপর থেকে যদি ক্যামেরা চালানো হয় তো নিচে কিছু দেখা যাবে না, এতটাই ডেন্স ফরেস্ট, এতটাই ক্যানোপি গুলো এতটাই এরিয়া জুড়ে এবং স্ট্রংলি এক্সটেন্ডেড হয়। তো এই জন্য বলা হচ্ছে যে বায়োমে সবসময় কিছু ইউনিফর্ম ক্যারেক্টারিস্টিক্স থাকবে, কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এবং প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। সব তো আর কমন হয় না, তাহলে তো একই রকমের স্পিসিস হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি তো তা না, ওখানে ভ্যারাইটি অফ স্পিসিস আছে, কিন্তু প্রত্যেকটা স্পিসিসের মধ্যে কিছু না কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই ওরা ওই বায়োমে বেঁচে থাকতে পারছে। তাকে যদি আমি অন্য কোনো গ্রাসল্যান্ড এরিয়ার কোনো একটা স্পিসিস কে ছেড়ে দিই, সে ওখানে বেঁচে থাকতেই পারবে না। ঠিক আছে, ন্যাচারাল সিলেকশন বলে এটাকে, যে সে ওই পরিবেশে বেঁচে থাকার জন্য ন্যাচারালি সিলেক্টেড হয়েছে, ক্লাইমেট তার সবকিছুর সাথে ও মানিয়ে নিতে পেরেছে বলেই ও এতদিন ধরে বেঁচে আছে, যদি মানিয়ে নিতে না পারতো তাহলে মারা যেত। তো তাই জন্য বায়োমে দেখা যায় যে কিছু না কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে প্রত্যেকটা বায়োটার মধ্যে। বায়োটা মানে হচ্ছে এই যে বায়োমাস যাদের মধ্যে থাকে তাদেরকে বলে বায়োটা। আচ্ছা, and all the areas of biome are characterized by more or less uniform environmental conditions। হ্যাঁ, ধরো রেইন ফরেস্ট যেটার কথা বলছিলাম, রেইন ফরেস্ট বায়োমে তাই পুরো রেইন ফরেস্টটাতেই মোটামুটি ভাবে মানে ইউনিফর্ম বা সিমিলার টাইপ অফ এনভায়রনমেন্টাল কন্ডিশনস রয়েছে। কিরকম, ওখানে পুরো সব এরিয়াই পুরোটাই প্রায় ইকুয়েটোরিয়াল রিজিয়নে, এবং ওখানে প্রত্যেক দিন বিকেলে বৃষ্টি হয়, প্রচন্ড গরম, ভীষণ হিউমিডিটি, ভেতরটা খুব স্যাঁতস্যাঁতে। তো এই টাইপের যে এনভায়রনমেন্টাল কন্ডিশনস গুলো ওখানে পুরো রেইন ফরেস্টেই একই টাইপের, তাই জন্যই কিন্তু ওর সাথে অ্যাডাপ্ট করার জন্য প্লান্টস অ্যানিমালস এর মধ্যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছে। আচ্ছা, though a biome includes both plant and animal communities, but green plants are more dominant because their total biomass is far more than of the animals। যে কোনো বায়োমেই মনে রাখবে সবসময় প্রডিউসার বা অটোট্রফের বায়োমাস সব থেকে বেশি হয়, তারপর যত ট্রফিক লেভেলে ওপরে যেতে থাকি, ট্রফিক লেভেল মানে হচ্ছে খাদ্য স্তর, ট্রফিক লেভেলে যত উপরে যেতে থাকি তত কিন্তু সংখ্যা কমতে থাকে, এবং এটা পুরোপুরি ভাবে প্রকৃতি এভাবে তৈরি করেছে। মানে গাছ যদি অনেক, মানে গাছের সংখ্যা যত থাকবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, গাছের সংখ্যা যদি একটা বায়োমে এতগুলো হয়, তাহলে তার পরের লেভেল যারা হরিণ, ধরো হরিণ যারা গাছ ঘাস এসব খায়, তাদের সংখ্যা হবে কম, এর থেকে কম। আবার হরিণকে খায় যারা বাঘ সিংহ, তাদের সংখ্যা হবে আরো কম। এবার এদের থেকে আবার বাঘ সিংহদের যদি কেউ খায়, বাঘ সিংহদের নর্মালি কেউ খায় না, বাঘ সিংহরাই সব থেকে হায়ার লেভেলের, মানে হরিণের পরে যদি আর কেউ থাকে তাহলে তাদের সংখ্যা হবে এদের থেকে একটু বেশি। তো এইভাবে কিন্তু সংখ্যাটা ধীরে ধীরে যত ট্রফিক লেভেলে যত উপরের দিকে থাকতে থাকবে, যত উপরের স্তরে যেতে থাকবে, তত সংখ্যাটা কমতে থাকা উচিত, এবং এটাই প্রকৃতির সৃষ্টি। কিন্তু এখন যেমন খুব অসুবিধা হয়ে যাচ্ছে যে আমরা মানুষ, আমরা একদম হায়ার স্তরে মানে একদম উচ্চ স্তরে আছি, একদম হায়ার লেভেলে আমরা বিলং করি, ট্রফিক লেভেলের, বাট আমাদের সংখ্যা অন্যান্য প্রাণীদের সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন প্রকৃতির ভারসাম্যটা অবভিয়াসলি নষ্ট হচ্ছে। এই জন্যই আমরা বাকি প্রাণীদের মেরে ঠেরে নিজেদের মানে প্রডিউসার যারা গাছ, তাদেরকেও আমরা সংখ্যা কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে আমরা আমাদের হ্যাবিটেট হ্যাবিটেট বলে এটাকে, আমাদের বাসস্থান তৈরি করছি। তো তাতে আখেরে আবার আমাদেরই ক্ষতি হচ্ছে, নানা রকম প্রকৃতি, নানা রকম ন্যাচারাল ক্যালামিটি আসছে। তো ক্যালামিটি তখন আসবে না যখন এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। ইকুইলিব্রিয়াম মানে কি, যখন একদম ফার্স্ট লেভেলে যারা রয়েছে মানে অটোট্রফ বা প্রডিউসার, তাদের সংখ্যা সব থেকে বেশি, তারপরে একটা একটা করে লেভেল বাড়তে থাকবে, সংখ্যা কমতে থাকবে। তো যেহেতু মানে নর্মাল নিয়মে অটোট্রফ বা প্রডিউসারের সংখ্যা সব থেকে বেশি হয়, তাই এদের বায়োমাসও বেশি। তো বায়োমাস বেশি মানে বুঝতেই পারছো যে ওরা কিন্তু ডমিনেন্ট হবে, কারণ বায়োমাস ওদের বেশি। যে কোনো একটা বায়োমে প্লান্টের বায়োমাস সব থেকে বেশি থাকে, তাই ওরা ডমিনেন্ট স্পিসিস হয়। তারপর বাকি অ্যানিমাল স্পিসিস গুলো সব প্লান্টের ওপর ডিপেন্ড করে।
নর্মালি ওয়ার্ল্ডের বায়োম দুটো টাইপসে আমরা ডিভাইড করতে পারি, একটা হলো ল্যান্ড বায়োম, সেকেন্ড হলো অ্যাকোয়াটিক বায়োমস। এটা তোমরা পড়বে, এটার আমি আর টাইপসের মধ্যে যাচ্ছি না, তোমাদের আলাদা করে বায়োমের 3টে না 4টে টাইপস আছে, সেটা তোমরা আলাদা করে পড়বে। তাই বায়োম আপাতত এইটুকুই। এটা অনলি ফর 2 মার্কসের কোশ্চেন আসতে পারে বা 5 মার্কসের, ম্যাক্সিমাম 5 মার্কসের কোশ্চেন আসতে পারে, এর বেশি কিছু না। এটা একটা ম্যাপ দিয়েছি যে কোন রিজিয়নে কি বায়োম, যদিও সেটা এতটা দরকার নেই, তোমাদের ওই 4টে বায়োম পড়লেই, 4টে না কটা আছে সেটা পড়লেই তোমাদের যথেষ্ট। নেক্সট আসছি কনসেপ্ট অফ ইকোটোন, ভীষণ ইম্পর্টেন্ট, 5 মার্কসে আসতে পারে, 2 মার্কসে আসতে পারে। আচ্ছা, an ecotone is a transition area between two biological communities where two communities meet and integrate। মানে দেখো আমি পরেরটাতে একটা ডায়াগ্রাম দিয়েছি, দেখো এখানে একটা একটা বায়োম হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট আর একটা বায়োম হচ্ছে গ্রাসল্যান্ড বায়োম। দুটো টাইপের বায়োম, এবং ডেসিডুয়াস ফরেস্টে যে টাইপের স্পিসিস থাকবে অবভিয়াসলি গ্রাসল্যান্ডে সেই টাইপের স্পিসিস থাকবে না। এবং দেখা যায় যে হঠাৎ করে যেমন আমাদের বাড়ির পাঁচিল তুলে দিলাম সীমানা শেষ, ওরকম ভাবে তো আর একটা বায়োম বা একটা ফরেস্টের বাউন্ডারি হয় না। তো ধীরে ধীরে দেখা যায় যে ডেসিডুয়াস ফরেস্টের যে স্পিসিস বা প্লান্ট স্পিসিস বা অ্যানিমাল স্পিসিস যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কমতে 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 আস্তে আস্তে গিয়ে গ্রাসল্যান্ডটা শুরু হয়ে গেল। তো কোনোটাই হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে গ্রাসল্যান্ড শুরু হয়ে যায় এরকম হতে পারে না। তো একটা জায়গা থাকে, একটা ট্রানজিশন জোন থাকে, যেখানে আমরা ডেসিডুয়াস ফরেস্ট বায়োমের স্পিসিসও দেখতে পাই কম হলেও, আবার গ্রাসল্যান্ড বায়োমের স্পিসিসও দেখতে পাই। তো এখানে একটা মিক্সিং অফ স্পিসিস হয়, নানা রকমের ভ্যারাইটি টাইপ অফ কমিউনিটিস এখানে আমরা দেখতে পাই। তো এই ট্রানজিশন জোনটাকে বলে ইকোটোন, ইকোটোন। এবং এটা যে দুটো বায়োমের ট্রানজিশন জোন সেই দুটোর নাম থাকে ফার্স্টে, গ্রাসল্যান্ড, ডেসিডুয়াস ফরেস্ট, ইকোটোন, এইভাবে হয় ইকোটোন। আচ্ছা, ইট মে বি ন্যারো অর ওয়াইড, হ্যাঁ অবভিয়াসলি ইকোটোন বা স্পিসিস এর উপর ডিপেন্ড করে ন্যারো অর ওয়াইড হতে পারে, শুধু স্পিসিস না ক্লাইমেটের উপর ডিপেন্ড করে হতে পারে। যেমন ধরো যদি তুন্দ্রা রিজিয়নের কোনো বায়োম হয়, তাহলে যেই মুহূর্তে ঠান্ডাটা কমে যাবে সেখানে আস্তে আস্তে দেখা যাবে ইকোটোনটা মানে ন্যারো হয়ে গেছে, খুব ওয়াইড হবে না। বাট ডিসিডুয়াস ফরেস্ট আর গ্রাসল্যান্ডের যে ইকোটোন সেটা আবার ওয়াইড হতে পারে, কারণ সেখানে খুব ধীরে ধীরে টেম্পারেচারের চেঞ্জটা আমরা অবজার্ভ করি, তাই ওটা বেশ অনেকটা ওয়াইড হতে পারে। And it may be local, the zone between a field and forest, or regional, the transition between forest and grassland ecosystem। হ্যাঁ, রিজিয়নাল মানে অনেকটা বড় অংশ জুড়ে থাকা, আর লোকাল মানে একটা ছোট অংশ জুড়ে থাকা। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, ধরো আমাদের এখানে যদি কোনো ফরেস্ট থাকে, ধরো নর্থ বেঙ্গলের যে ফরেস্টেড এরিয়াগুলো, তো ফরেস্টে গেলেই হঠাৎ করে ফরেস্ট শুরু হয়ে যায় না, ধীরে ধীরে দেখা যায় ফরেস্টের বাউন্ডারি এরিয়ার কিছু মানে কিছু মধ্যেও বেশ অনেকটা জায়গাতেও দেখা যায় যে কিছু স্ক্যাটার্ড কিছু হিউম্যান সেটেলমেন্ট আমরা দেখতে পাই। হুম, সেটা হয়তো ফরেস্টের মধ্যেই ফরেস্ট শুরু হয়ে গেছে কিন্তু ততটা ডেন্স ফরেস্ট না। তো আস্তে আস্তে ধীরে ধীরে ডেন্সিটি অফ ফরেস্ট বাড়তে থাকে, হিউম্যান সেটেলমেন্ট কমে যেতে থাকে, খুব কম হলেও নানা রকম ট্রাইবস এর নানা রকম ট্রাইবাল সেটেলমেন্ট আমরা কিন্তু ওখানে দেখতে পাই। ধীরে ধীরে ফরেস্ট ডেন্স হয়ে যায়, হিউম্যান সেটেলমেন্ট পুরোপুরি কমে যায়। তো ওই যে জায়গাটা যেখানে আমি হিউম্যান সেটেলমেন্টও দেখতে পাচ্ছি আবার ফরেস্টও দেখতে পাচ্ছি, ওটাই হলো ইকোটোন। বাট এটা হলো পুরোপুরি লোকাল লেভেল, যেখানে রিজিয়নাল লেভেল নয়। রিজিয়নাল লেভেল হচ্ছে এরকম গ্রাসল্যান্ড আর ডিসিডুয়াস ফরেস্টের যে এক্সাম্পলটা দিলাম, ওটা হচ্ছে বড় একটা রিজিয়নাল লেভেল, মানে অনেকটা বড় এরিয়া জুড়ে মেবি 3টে 4টে কান্ট্রি নিয়ে থাকে। Acha. An ecotone may appear on the ground as a gradual blending of the two communities across a broad area, or it may manifest itself as a sharp boundary line. তো sharp boundary line খুব হওয়ার চান্স খুব কম, নর্মালি হয় না, হলেও খুব একটু ন্যারো একটা জোন থাকে। তো মেইনলি এটা অনেকটা ব্রড একটা ওয়াইড এরিয়া নিয়েই থাকে। The word ecotone was coined from combination of ecology plus tone from the Greek tonos। ইকোলজি থেকে ইকো এসছে, আর টোনোস, টোনোস থেকে টোন এসছে। টোনোস কথাটার মানে হলো টেনশন। ইন আদার ওয়ার্ডস আ প্লেস ওয়্যার ইকোলজিস আর ইন টেনশন। টেনশন মানে এখানে বলতে চাইছে যে মানে ওই ট্রানজিশন প্লেস যেটা, যেখানে দুটো কমিউনিটি, প্রাণী সংখ্যা স্পিসিস আস্তে আস্তে তো কমছে, শুধু প্রাণী বলবো না, প্লান্ট অ্যান্ড অ্যানিমালস,
দুটোরই সংখ্যা, একটা কমছে একটা ধীরে ধীরে বাড়ছে। তো এই জন্য ওই ট্রানজিশনে একটা টেনশন ফেজ, টেনশন মানে হচ্ছে এখানে আমরা যেরকম টেনশন করি সেই টেনশন না, এটা হচ্ছে একটা কি বলবো, মানে একটা মানে একটা টেনশনের এখানে ভালো সিমিলার মিনিং কি হতে পারে এখানে, টেনশন মানে হচ্ছে উৎপীড়ন বলতে পারো, বাংলায় যদি বলা হয় উৎপীড়ন বা টান, টান বলতে পারো। হ্যাঁ, টান মানে একটা টাইপ অফ বায়োমে আস্তে আস্তে স্পিসির সংখ্যা কমবে, আর একটা টাইপ অফ বায়োমের আস্তে আস্তে স্পিসির সংখ্যা বাড়বে। তো এতে কি হয়, কোনোটারই ফুললি ওখানে কোনো স্পিসিস থাকে না, অল্প অল্প স্পিসিস থাকে। তো এই জন্য ওটাকে বলে একটা টেনশনাল জোন। টেনশনাল জোন মানে বাংলায় বলতে পারো যে উৎপীড়ন বা টানের একটা অঞ্চল। আর টান মানে যে কোনোটারই যেহেতু পুরোটা থাকছে না, অল্প অল্প থাকছে, তাই ওটাকে টানের অঞ্চল বলছে। কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখো, ওই যা যা বললাম সেগুলোই ক্যারেক্টারিস্টিক। ফার্স্ট হচ্ছে নিকোটন ক্যান হ্যাভ আ শার্প ভেজিটেশন ট্রানজিশন with a distinct line between two communities. দুটো কমিউনিটি থাকলে তার মাঝখানে ডিস্টিংক্ট লাইন দেখতে পাওয়া যায়, এবং ভেজিটেশনের ট্রানজিশনটা খুব শার্প হয়। অ্যানিমাল বা অ্যানিমাল ট্রানজিশনটা একটু হলো, কারণ অ্যানিমাল তো মুভ করতে পারে, তো ওরা মুভ করে এদিক ওদিক যাতায়াত করে, তাই ট্রানজিশনে অ্যানিমালের ট্রানজিশনটা অনেকটা এরিয়া জুড়ে দেখা গেল, ভেজিটেশনের ট্রানজিশনটা খুব শার্প হয়, কারণ ভেজিটেশন পুরোপুরি ক্লাইমেট অ্যান্ড সয়েলের উপর ডিপেন্ড করে হয়। তো যেই ক্লাইমেট অ্যান্ড সয়েলটা আলাদা হতে শুরু করবে, ভেজিটেশনও পুরোপুরি আলাদা হতে শুরু করে। তো সেই জন্য ভেজিটেশনটা সাধারণত খুব ওয়াইড এরিয়া জুড়ে হয় না। নেক্সট হচ্ছে সেকেন্ড, চেঞ্জ ইন ফিজিওগনমি। ফিজিওগনমি হচ্ছে কি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ আ প্লান্ট স্পিসিস, মানে প্লান্ট স্পিসিসটা দেখতে কেমন। সাপোজ ধরো আমি এই কথাটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ ধরো আম গাছ, হ্যাঁ, আম গাছ আমরা খুব শর্টে বলে দিচ্ছি আম গাছ, বাট আমাদের এখানকার আম গাছ আর সাউথ ইন্ডিয়ার আম গাছ দেখতে অনেক ডিফারেন্স রয়েছে। তোমরা দেখলেই মনে হবে ও মা এইরকম দেখতে আম গাছ, আমাদের এখানকার আম গাছগুলো কেমন হয়, বেশ বেশ মোটা সোটা, বেশ ক্যানোপিওয়ালা, মাথায় ছাতার মতন পুরো একদম ঘন পাতা থাকে। আর সাউথ ইন্ডিয়ার গুলো রোগা পেটকা, সরু সরু, একটু ছোট ছোট পেটে পেটে, খুব একটা লম্বা চওড়া হয় না। কেন? তার কারণ হলো সাউথ ইন্ডিয়ায় ম্যাক্সিমাম এরিয়াতে হচ্ছে রকি সারফেস, টেম্পারেচারটা পাচ্ছে ঠিকই, বাট খুব একটা ভালো সয়েল পাচ্ছে না। তো সয়েল না পাওয়াতে ওরা ওরকম রোগা পোকা চেহারা হচ্ছে। তো সেই জন্য এক একটা জায়গায় মানে ওখানে ক্লাইমেট, টেম্পারেচার, রেইনফল এগুলোর জন্য ভালো আম গাছ হচ্ছে ঠিকই, ওখানে সারা বছর ধরে আম হয়, আমাদের এখানে অনলি গরমকালে আম হয়। কিন্তু আমাদের আম গাছের থেকে ওদের আম গাছগুলো দেখতে অন্যরকম, ওদের ওখানে অন্য টাইপের আমের স্পিসিস পাওয়া যায়। তো সেটাই এখানে বলছে যে একটা প্লান্টকে কিরকম দেখতে তাকেই বলা হয় ফিজিওগনমি, ক্যান বি আ কি ইন্ডিকেটর। চেঞ্জটা আমরা বুঝতে পারি ফিজিওগনমি দেখে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, ধরো সাপোজ তুমি একটা ডেজার্ট এরিয়া থেকে ধীরে ধীরে একটা প্লেন ল্যান্ডের দিকে ঢুকছো, দেখতে পাবে যে ক্যাকটাস টাইপের গাছগুলো ডেজার্ট এরিয়াতে খুব প্রিভিলেন্ট দেখছিলে, সেই ক্যাকটাসটা পুরোপুরি মানে প্লেনে ঢুকে পড়েছো, সেখানে হয়তো বড় বড় গাছও দেখতে পাচ্ছ, কিন্তু ক্যাকটাসটা পুরোপুরি তখনই শেষ হয়ে যায়নি, তখনও কিছু কিছু অল্প অল্প ক্যাকটাস রয়েছে, কিন্তু সেই ক্যাকটাস গুলো ডেজার্ট এরিয়ার মতন দেখতে নয়, সেগুলো হয়তো একটু অন্য টাইপের দেখতে গেছে, কারণ সেখানে জলটা পাচ্ছে তাড়াতাড়ি। ডেজার্টে তো জল পায় না, অনেক দূর অব্দি যেতে হয়, প্লাস খুব গরম থাকে বলে ওরা বেটে বেটে হয়, ওরা তাদেরকে বেশি ছড়ায় না, এবং ওদের গায়ে হয়তো প্রচন্ড ওই মোমের আস্তরণ একটা থাকে। তো সেইগুলো দেখা যাচ্ছে যে আস্তে আস্তে একটু অন্য টাইপের দেখতে হচ্ছে, এবং একটু বড় বড় একটু লম্বা লম্বা পাতা এরকম টাইপের দেখতে হচ্ছে। তো তখনই বুঝতে পারবে যে তার দেখতে পুরোপুরি অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কিছু একটা চেঞ্জ হচ্ছে, ক্লাইমেটের চেঞ্জ হতে পারে, সয়েলের চেঞ্জ হতে পারে, ওয়াটার অ্যাভেলেবিলিটি চেঞ্জ হতে পারে। তো এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হতে পারে। দেখো সেটাই বলছে, ওয়াটার বডিজ সাচ এস এস্চুয়ারিজ ক্যান অলসো হ্যাভ আ রিজিয়ন অফ transition, and the boundary is characterized by the difference in heights of macrophytes or plant species present in the areas because of the distinguishes the two areas accessibility to light. যে কোনো ওয়াটার বডির ভেতরে যা থাকে, ধরো সাপোজ অনেক সময় দেখবে কোনো একটা পুকুর, পুকুরের এক পাশে সেখানটা মাঠ না জল বোঝা যায় না,
সেখানে হয়তো পুরো একদম গাছপালা কচুরিপানা ঘাস টাইপের কিছু একটা হয়ে গেছে, মেনলি ওটা পলিউশনের জন্য হয়, বাট তাও হয়ে যাচ্ছে। তো সেটা দেখে দেখবে তুমি বুঝতেই পারছো না যে এটা আসলে ওয়াটার বডি না এটা অ্যাকচুয়ালি মাঠ, বোঝাই যায়। অনেকদিন আগে পেপারে নিউজ পেপারে একটা নিউজ এসেছিল, ওই ইয়ের দিকে রাজারহাটের দিকে একজন একটা গাড়ি পার্ক করেছিল রাস্তার পাশে, ওটাকে মাঠ ভেবে গাড়ি পার্ক করেছিল এবং সেটা দীর্ঘদিন ধরে সেই গাড়িটা পার্ক করে। তো ও রাত্রিবেলা ওখানটা গাড়ি পার্ক করে, সকালবেলায় এসে দেখে গাড়িটা আর নেই এবং ওখানটা জল হয়ে গেছে, ওখানটা কোনো মাঠ নেই। বুঝতেই পারছো, মানে ওখানে ওটা যে আসলে ওয়াটার বডি, হ্যাঁ, অনেক সময় সেটা কিন্তু ওই প্লান্ট ম্যাক্রোফাইট স্পিসিস নানা রকমের স্পিসিসের ইকোটোন থাকার জন্য বোঝা যায় না। হুম। তো আমি যে এক্সাম্পল গুলো দিলাম এগুলো পুরোপুরি পলিউশনের জন্য, এগুলোর সাথে অতটা ইকোটোনের রিলেশন নেই, বাট এক্সাম্পল দিলাম বুঝতে সুবিধা হবে বলে। এরকম টাইপের হয় অনেক সময়। এবং সেটা ওয়াটার বডির ক্ষেত্রে রিজিয়নাল লেভেলে অনেক বড় এরিয়া জুড়ে হতে পারে, এবং সেগুলোকে বলে তখন বগ, মানে খুব ডিপ ওয়াটার বডি নয়, আস্তে আস্তে তো ডিপ ওয়াটার বডি হয়েছে, কিন্তু ওখানে হয়তো জলও রয়েছে ল্যান্ডও রয়েছে, হয়তো 1 হাঁটু জল রয়েছে, কিন্তু ওপর থেকে দেখলে মনে হবে না, ওপর থেকে দেখলে পুরো ওই গ্রাসল্যান্ডের সমস্ত টাইপের গ্রাস সব কিছু দেখতে পাওয়া যাবে, কিন্তু এদিকে নামলেই দেখা যাবে যে ওটা অ্যাকচুয়ালি একটা ওয়াটার বডি। এবং সেখানে আবার যেহেতু জল রয়েছে তার ওই গ্রাস থাকলেও ল্যান্ডের গ্রাস সেগুলো, তার মধ্যে মধ্যে দেখা যায় মাছ ঘুরে বেড়াচ্ছে বা ওয়াটারের অনেক স্পিসিস ঘুরে বেড়াচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাকোয়াটিক স্পিসিস। তো এটা আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে থার্ড হচ্ছে আ চেঞ্জ অফ স্পিসিস ক্যান সিগন্যাল অ্যান ইকোটোন। সে তো বটেই, বুঝতেই পারছো স্পিসিস চেঞ্জ হলেই বুঝবে আস্তে আস্তে ইকোটোনে ঢুকে পড়েছো এবং ধীরে ধীরে অন্য একটা বায়োমে ঢুকতে চলেছো। Other factors can illustrate or obscure an ecotone. For example, migration and the establishment of new plants. এগুলো হয় যখন সাকসেশন পর্ব, বুঝতে পারবে সাকসেশনের সময় এগুলো হতে পারে। এগুলো মেইনলি ধরো কোনো হ্যাভক কোনো ফ্যাক্টরে চেঞ্জ হলো, কোনো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বা কোনো হঠাৎ করে কোনো একটা কোনো ডিভাস্টেটিং কোনো ন্যাচারাল ক্যালামিটি এসছে, তারপরে সব ধ্বংস হয়ে গেছে আবার নতুন করে হচ্ছে, তো সেই সমস্ত সময় এগুলো হতে পারে। If different species can survive in both communities of two biomes, then the ecotone is considered to have specific richness. Ecology measures these when studying the food chain and success of organism. যেটা বললাম সাকসেশন, অনেক সময় দেখা যায় ইকোটোনে বেশ রিচ কমিউনিটি থাকে এবং তখন ইকোটোন গুলো এর তখনই নানা রকম স্পিসিসে রিচ হবে যখন সেটা দুটো টাইপের বায়োমেরই যে অ্যাবায়োটিক ফ্যাক্টরস গুলো আছে তার সেই ইকোটোনে সেগুলো সমানভাবে থাকবে, তখনই সেটা হতে পারে। যেমন রেইন ফরেস্ট আর ট্রপিক্যাল ফরেস্ট, ট্রপিক্যাল ফরেস্ট আর রেইন ফরেস্টে অনেক সময় অনেক প্লান্ট বা অনেক স্পিসিস সেম সেম দেখা যায়, অনেক মানে ইকোটোনটা খুব কনফিউজিং, মানে ইকোটোনটা দেখে অনেকটা ওয়াইড হয়, অনেকটা এরিয়া জুড়ে ইকোটোনটা থাকে এবং ভীষণ রিচ স্পিসিস হয়। তো সেই জন্য তখন কোনটা ট্রপিক্যাল ফরেস্টেড বাউন্ডারি, মানে কোথা থেকে ট্রপিক্যাল ফরেস্ট শুরু হচ্ছে আর কোথায় গিয়ে রেইন ফরেস্ট শেষ হচ্ছে, এটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, the abundance of introduced species in an ecotone can reveal this type of biome or efficiency of the two communities sharing space. হ্যাঁ, এখানে এফিসিয়েন্সিও একটা ম্যাটার করে। ইকোটোনে যদি একাধিক মানে মোর দ্যান ওয়ান স্পিসিসের অ্যাবান্ডান্স মানে আধিপত্য যদি দেখা যায়, তাহলে তাহলে বুঝতে হবে যে দুটো টাইপের স্পিসিসই খুব এফিশিয়েন্ট নিজেদের বাঁচিয়ে রাখতে। তো যেসব স্পিসিস গুলো তোমরা জানো যে ন্যাচারাল সিলেকশনে যেসব স্পিসিস গুলো এফিশিয়েন্ট নয়, মানে যারা পারলো না নিজেদের খাবার জোগাড় করতে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে, তারা কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে। তো যদি দেখা যায় যে দুটো বা তিনটে স্পিসিস ভীষণ রিচ, তাহলে বুঝতে হবে যে তারা তাদেরকে সার্ভাইভ করাতে খুব এবেলড, ভীষণ আর কি এফিশিয়েন্ট। আচ্ছা, এই দেখো এই ডায়াগ্রামটা দিয়েছি, দেখো এখানে ডেসিডুয়াস ফরেস্টের লম্বা লম্বা গাছ, হরিণ কিন্তু এখানেও থাকে আবার এদিকেও থাকে, এই গ্রাসল্যান্ডের গ্রাসগুলো অনেকটা লম্বা লম্বা হয়, হরিণ তার মধ্যে ইজিলি লুকিয়ে থাকতে পারে, আবার এই খরগোশ এই টাইপের স্পিসিস গুলো গ্রাসল্যান্ডেও থাকে এখানেও থাকে, তো ন্যাচারালি ইকোটোনেও রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে কমিউনিটি। কমিউনিটি খুব ইজি ব্যাপার। Community represents the population of all species living and interacting in an area at a particular time.
মানে একটা রিজিয়ন, সেটা একটা বায়োম হোক, একটা ইকোটোন হোক, বা একটা যে কোনো একটা রিজিয়ন, সেখানে যে যত রকমের স্পিসিস রয়েছে, প্রত্যেকটার পপুলেশনে নিজেদের মধ্যে ইন্টারাকশন হলে তাকে বলা হয় কমিউনিটি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, আম, যেমন দেখবে আমরা বলি হিউম্যান কমিউনিটি। হিউম্যান কমিউনিটি মানে কি, এখানে অনেক টাইপের মানুষ, অনেক টাইপের, অনেক রিলিজিয়ান, অনেক স্পিসিস, অনেক রেস, অনেক নানা রকমের ভ্যারাইটি, নানা রকমের কালার, নানা রকমের স্কিন টোন, হ্যাঁ, চুলের নানা রকমের প্যাটার্ন। তো আমরা যখন সবাই মিলে একসাথে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছি তখন বলা হয় সেটাকে হিউম্যান কমিউনিটি। কিন্তু ধরো আমার আমার আমরা তো এখন নানা রকম ভাবে ল্যান্ডস্কেপকে চেঞ্জ করে ফেলেছি। ধরে নাও ওই প্রিমিটিভ ম্যান যারা ছিল, আদিম মানব, তো তারা যখন থাকতো তো তাদের সাথে ইন্টারাক্ট হতো বাঘের, সিংহের, শিয়ালের, গরুর, ঘোড়ার, তাই তো। তো সবাই মিলে একটা অঞ্চলে একসাথে থাকতো, এবং যে যার মতন, মানে তারা তো ট্রফিক লেভেলের ওপরে, সুতরাং যারা ট্রফিক লেভেলের নিচে তাদেরকে খেতেই হবে। এটা না খেলে আবার ভারসাম্য, ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে। মানে ধরো মানে ভালো মানুষই দেখিয়ে বাঘ হরিণ খাওয়া ছেড়ে দিল, হ্যাঁ, তো সেই ভালো মানুষইতে দেখা যাবে একসময় হরিণদের মধ্যেই হয়তো এমন কোনো রোগ হয়ে যাবে, বা হয়তো হঠাৎ করে কোনো ন্যাচারাল ক্যালামিটি এসে যাবে, বা হয়তো ঘাস বা গাছের ডালপালা কম পড়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য হরিণকে খেয়ে কমিয়ে রাখতে হবে ওদের সংখ্যা। তো সেই জন্য বাঘ সৃষ্টি হয়েছে। বাঘ হরিণদের খেয়ে কমিয়ে রাখছে বলেই একটা সুন্দর সিস্টেম ওখানে প্রিভেল করছে, এবং ইকোসিস্টেমটা সুন্দর রান করছে। ঠিক আছে, তো এটা মানে আমরা খুব, মানে যখন ন্যাশনাল টিভি গুলোতে দেখায়, ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি, যে একটা বাঘ হরিণকে দৌড়ে দৌড়ে খাচ্ছে, আমরা তখন শিউরে উঠি, বলো এই বাবা, বাঘটা কি বাজে, হরিণটাকে খেয়ে ফেললো। বাট অ্যাকচুয়ালি বাঘ বাজে বা সিংহ বাজে নয়, ওদেরকে সার্ভাইভ করার জন্য হরিণ, ছাগল এগুলো খেতেই হবে। তো ওরা না খেলে আবার ওরা বাঁচবে না। আর ওদেরকে যদি ওরা না খায়, বাঘ সিংহ যদি এক্সিস্ট না করে, তো ওদেরকে না খেলে আবার ওরা এত সংখ্যায় বেড়ে যাবে যে গাছ তখন কম পড়বে, যেটা আমাদের হচ্ছে। আমাদের কিন্তু খাওয়ার নেই, আমরা এত সংখ্যায় বেড়ে গেছি যে আমাদের কি করলে কি খাবো, কোথায় থাকবো, কোথায় হ্যাবিটেট করব, কোথায় মানে আমাদের ঘর বানাবো, সমস্ত জায়গা কম পড়ে যাচ্ছে। আমরা শুধু লোকের মানে অন্যান্য স্পিসিসের কমিউনিটি গিয়ে হানা মারছি, আর তাদেরকে সবাইকে ধ্বংস করেছে। মানে এই করতে করতে একটা সময় দেখা যাবে পৃথিবীতে শুধু আমরাই আছি আর বাকি কোনো স্পিসিস নেই। আর ঠিক তখনই নানা রকমের ডিস্ট্রাকশন অ্যাক্টিভিটি শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে, হবেই। ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি দিয়ে প্রকৃতি আবার ভারসাম্য আনবে, কিন্তু সেটা সময় লাগবে। মানে এগুলো হঠাৎ করে 1-2 বছরে হয় না, বছরের পর বছর সময় লাগে, কিন্তু অলরেডি সেটা স্টার্টেড। আচ্ছা, পপুলেশন ক্যান উইদিন লিমিটস অ্যাডাপ্ট টু চেঞ্জেস ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনস। হ্যাঁ, যদি অ্যাডাপ্ট করে নিল চেঞ্জেস, তাহলে সে সেখানে থেকে যাবে, সেই কমিউনিটির একটা পার্ট হয়ে যাবে। যে স্পিসিসটা ওখানকার এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করে যাবে, সে সেখানে থেকে যাবে এবং সেই কমিউনিটিটা পার্ট হয়ে যাবে। আর যদি অ্যাডাপ্ট করতে না পারে, তাহলে এক্সটিংক্ট হয়ে যাবে। The major driving force of adaptation to environmental changes is believed by most biologists to be biological evolution. Biological evolution না করলে কিন্তু adaptation হবে না, এবং এটা ধীরে ধীরে হয়। এটা মানে যেসব প্রাণীদের খুব ধীরে ধীরে হলেও খুব স্ট্রংলি হয়, এবং হওয়ার জন্য মানে সার্ভাইভ করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে সেই রকম ইভলিউট করার, তো তখন কিন্তু তারা সার্ভাইভ করে যায়। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, পিঁপড়ে। আমি একটা এক্সাম্পল এক্ষুনি দেখাবো তোমায়। পিঁপড়ে, আমাদের বাড়িতে যে পিঁপড়েগুলো দেখি, সেই পিঁপড়েগুলোর কিন্তু কোনো সুর থাকে না। হ্যাঁ, সামনে কোনো কোনো সুর থাকে না, কোনো স্পেকটাকেল থাকে না। তো তারা, আমি নর্মালি, সুরটা থাকলেও খুব কম, মানে তারা একটা চিনির দানা নিয়ে যাওয়ার মতন সুর থাকে। আবার তুমি যদি কোনো ফরেস্ট এরিয়ায় যাও, কোনো কোনো বনভূমি, কোনো অরণ্যের কোনো পিঁপড়েকে দেখবে, সেগুলো বেশ মোটা মোটা এবং বেশ বড় বড়। এবং কেন তারা ওরকম, তারা বায়োলজিক্যাল ইভলিউশন হয়েছে তাদের। তারা ওই রকম যদি বড় বড় না হয়, তাহলে তো তারা ওখানে ওখানে তো আর ছোট ছোট চিনি কেউ দিয়ে দেবে না ওদেরকে। ওদেরকে তো নানা রকমের, ইভেন এমন পিঁপড়েও আছে যারা বিভিন্ন টাইপের পশু পাখিকে, ছোট ছোট খরগোশ টাইপের কোনো কাঠবেড়ালি, খরগোশ, হ্যাঁ, এগুলোকে মেরে ফেলতে পারে, মেরে ফেলে তাদের মাংস খেতে পারে। এরকম পিঁপড়েও আছে। তো
তো তারা যদি স্ট্রং এনাফ না হয় তো তারা তাদের খাদ্য পাবে না, এবং তারা খাদ্যের অভাব বুঝেছে বলেই ধীরে 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 কিন্তু তারা ওইভাবে ইভলভ করেছে যাতে তারা ওই মাংস খেয়ে হলেও বেঁচে থাকতে পারে, এবং তারা ইভলভ এখন করে গেছে, এখন মাংস খেয়ে বেঁচে আছে। তো এইভাবেই যে যেখানকার যেখানে পৌঁছেছে সেখানকার নানা রকম এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করেছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক দেখো, a group of organisms constitute population. ধরো পপুলেশন মানে একটা বাঘ, ওখানে একটা জঙ্গলে হয়তো 10টা বাঘ রয়েছে, হ্যাঁ, এবং তাকে বলবে যে টাইগারের পপুলেশন। তো ওই জঙ্গলটাতেই হয়তো হরিণ 100টা রয়েছে, তো তাকে বলা হবে ডিয়ারের পপুলেশন। আচ্ছা, but when several populations share a common habitat and its resources, they interact among themselves and develop into a biotic community or simply a community. যখনই বিভিন্ন টাইপের পপুলেশন নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে শুরু করে, এবং ইন্টারাকশনটা পুরোটাই খাদ্যের জন্য হয়, খাওয়া, এনার্জি কালেকশনের জন্য হয়, তখন তাকে বলা হয় একটা কমিউনিটি তৈরি হয়েছে বা বায়োটিক কমিউনিটি তৈরি হয়েছে। দেখবে অনেক সময় বাঘের যদি পেট ভরা থাকে, বাঘ খেয়ে নিয়েছে হয়তো পেট ভরা, তো সামনে দিয়ে হরিণ গেলেও ও কিন্তু ছুটে গিয়ে তাকে শিকার করে না, হ্যাঁ। তো এটা খুব ন্যাচারাল, মানে কারণ ও পেট ভরিয়ে ফেলেছে, ও আর শিকার করবে না। আবার উল্টো দিকে তুমি যদি হিমালয়ান চিতা বা হিমালয়ান রিজিয়নের কোনো চিতা টাইপের কোনো স্পিসিসকে দেখো, ওরা আবার শীতকালে যেহেতু ওরা কিচ্ছু শিকার করতে পারে না একটা বিশাল লং পিরিয়ড অফ টাইম, ওরা সেই জন্য যখন বরফ থাকে না, যখন বরফ গলে যায় সামার টাইমে, ওরা প্রচুর শিকার করতে থাকে, এবং শিকার করে ওরা নিজেদের যেখানে গুহা বা নিজেদের যেখানে হ্যাবিটাট সেখানে সব জমিয়ে রাখতে থাকে। যেহেতু ওখানে ঠান্ডা, সেই জন্য পচে না, পচে যায় না, তো সেই জন্য ওরা ওখানে জমিয়ে রাখতে থাকে বাঘ। তো ওই জমিয়ে রাখা খাবার থেকে ওরা শীতকালে তখন খায়। তো বুঝতেই পারছো, তো একই বাঘ বা একই চিতা সে যখন মধ্যপ্রদেশের জঙ্গলে রয়েছে তখন তার এক রকমের ক্যারেক্টারিস্টিক, আবার সেই একই চিতা যখন হিমালয়ান চিতা হয়ে গেল, হিমালয়ের ওপরে যখন তার হ্যাবিটেট, তখন তার আরেক রকমের ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, the composition of a biotic community in any habitat is dependent upon the prevalence of environmental conditions in that habitat and ecological amplitude of species or population. হ্যাঁ, একটা বায়োটিক কমিউনিটি কিরকম তার কম্পোজিশন হবে, মানে সেখানে কি কি স্পিসিস থাকবে, কি কি প্লান্ট স্পিসিস থাকবে, কি কি অ্যানিমাল স্পিসিস থাকবে, এটা পুরোপুরি সেখানকার এনভায়রনমেন্ট কন্ডিশনের উপরই ডিপেন্ড করে। সেখানকার ক্লাইমেট, সেখানকার রেইনফল, টেম্পারেচার, সয়েল, জল আছে কিনা, এইসবের উপরই ডিপেন্ড করে। এবং আমরা হিস্ট্রিতে দেখেছি বিভিন্ন জিওলজিক্যাল টাইম পিরিয়ডে মাস মাইগ্রেশন হয়েছে, মানে যখন যখন ক্লাইমেটের প্রচন্ড চেঞ্জ হয়েছে তখন তখনই আর ক্লাইমেটের সাথে হয়তো অ্যাডাপ্ট করতে পারছে না সেই স্পিসিস গুলো, হয়তো আগে একরকম ক্লাইমেট ছিল ওখানে, কিন্তু তারপরে চেঞ্জের পর আর অ্যাডাপ্ট করতে পারছে না, তখন ওরা মাস মাইগ্রেট করে চলে গেছে অন্য জায়গায় যেখানে ওরা অ্যাডাপ্ট করতে আবার পারবে। এরকম জিওলজিক্যাল টাইম পিরিয়ডে প্রচুর বার হয়েছে মাস মাইগ্রেশন, তো এটা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে the organisms of a community usually exhibit trophic relationship, যেটা আমি তখনই বললাম যে প্রত্যেকটা একটা কমিউনিটির মধ্যে যত কটা পপুলেশন থাকে, যত কটা অর্গানিজম থাকে, প্রত্যেকটার মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কটা হচ্ছে শুধুমাত্র ট্রফিক লেভেলে, খাবার জন্য, মানে একে অপরকে খাচ্ছে, তাই খাওয়া ছাড়া আর কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই, এবং কেউ কাউকে ডিস্টার্বও করে না, খাওয়া হয়ে গেল ব্যাস, এবার তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। আচ্ছা, they also interact in sharing the space and there may be interactions that are reproductive and behavioral. হ্যাঁ, এটাও একটা ব্যাপার, যদি ধরো আমার হ্যাবিটেটে অন্য কোনো স্পিসিস এসে থাকা শুরু করলো বা থাকতে শুরু করলো, তখন কিন্তু আমি আবার সেটাকে দখল করার জন্য যথেষ্ট মানে কি বলবো, মানে নানা রকমের সার্ভাইভাল টেকনিক্স বা নানা রকমের তাকে হাঁটিয়ে দেওয়ার জন্য সেই জায়গাটা ছেড়ে যাতে ও পালিয়ে যেতে বাধ্য হয়, বা তাকে মেরে ফেলা না অবধি, সে যদি যেতে চাইছে না তাকে মেরে ফেলতেও পারে। এরকম প্রায় তোমরা ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি দেখলে এরকম প্রায় দেখতে পাবে। হ্যাঁ, আমাদের মানুষের মধ্যেও এই প্রবৃত্তিটা রয়েছে যে কেউ যদি বলে যে এই তোমার বাড়িটা আমার, আজ থেকে তোমার বাড়িটা তোমার না, আমার বাড়ি হয়ে গেল, তো আমরা কি তাকে ছেড়ে দেবো? তাকে তো অমনি সঙ্গে সঙ্গে জেলের রাস্তা দেখাবো, আইনের পথে হলে আইনের রাস্তা দেখাবো, আর আমি যদি বাজে লোক হই সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে দেবো, বলে এই তুমি কি ভাই, আমার বাড়িকে তোমার বলার। তো সেরকমই ব্যাপার, সেরকমই প্রত্যেকটা স্পিসিসেরও তাই, হ্যাবিটাটে যদি কেউ ভাগ বসাতে আসে অমনি তারা যেভাবেই হোক
দুটো স্পিসিসের মধ্যে মারপিট ঝগড়া হয়ে যে স্পিসিসটা ডমিনেন্ট মানে যে স্পিসিসটা শক্তিশালী স্পিসিস সেই শুধু বেঁচে থাকবে, আর একটা হয় ওখান থেকে পালাতে বাধ্য হবে, আর যদি জোর করে থাকে তাহলে এক্সটিংক্ট হয়ে যাবে ধীরে ধীরে। ইচ কমিউনিটি হ্যাজ ইট স্পেশাল লিমিট, প্রত্যেকটা কমিউনিটির একটা স্পেশাল লিমিট আছে, মানে একটা বাউন্ডারির বাইরে কেউই যায় না। সামটাইমস দ্য বাউন্ডারি বিটুইন টু কমিউনিটিজ মে বি ভেরি শার্প অর গ্র্যাজুয়াল। এটা মানে এটা খুব মানে যারা এইসব নিয়ে রিসার্চ করে তারা খুব ভালো দেখতে পায়, ব্যাপারটা অবজার্ভ করতে পারে। সাধারণত একটা কমিউনিটি আর একটা কমিউনিটির মধ্যে যায় না, মানে একটা বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির বাইরে তারা কেউ যায় না। দ্য ট্রানজিশনাল জোন যেটা এক্ষুনি বললাম সেটা হলো ইকোটোন। দেখো এটা একটা কমিউনিটি প্লাস ট্রফিক লেভেলে রয়েছে, একটা গাছ, একটা ঘাস, ছোট ছোট ফুল, হ্যাঁ, তার তলায় হয়তো এই গরুটা এই খরগোশগুলো চড়ে বেড়ায়, সেখানে হয়তো আবার গাছের গা বেয়ে সাপ ওঠে বা মাটির তলায় গর্ত করে সাপটা থাকে, ওপর দিয়ে আবার ঈগল পাখি উড়ে বেড়ায়। তো এটা একটা কমিউনিটি, এখানে প্রত্যেকটা স্পিসিস ট্রফিক লেভেলের জন্য একে অপরের উপর ডিপেন্ডেন্ট, প্লাস একটা ইকোসিস্টেমও রান হচ্ছে, সোলার এনার্জি পাচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টরস হিসেবে, এখান থেকে সয়েল আছে অ্যাবায়োটিক ফ্যাক্টরস হিসেবে। তো এটা একটা কমিউনিটি। আচ্ছা, এই ডায়াগ্রাম গুলো দেওয়ার উদ্দেশ্য এই যে তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন কিন্তু একটু ডায়াগ্রামেটিক এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে, এবং ডায়াগ্রামে হয়তো এই গরু বা খরগোশ আঁকা সম্ভব নয়, এখানে লিখে দেবে কাউ, র্যাবিট, স্নেক, এইভাবে লিখে দেবে, ঈগল, হ্যাঁ, এইভাবে লিখে দেবে, লিখে দিয়ে কিন্তু এক্সপ্লেন করবে। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ নিশে, ইকোলজিক্যাল নিশেও বলে এটাকে, বা শুধু নিশে বলে। নিশে হচ্ছে ধরা যাক একটা যে কোনো স্পিসিস সে যতটা জায়গা জুড়ে থাকে তাকে বলে সেই স্পিসিসটা নিশে। দেখো নিশে এসছে ফ্রেঞ্চ ওয়ার্ড নিশিয়ার থেকে, হুইচ মিনস টু নেস্ট, মানে যেখানে সে থাকে বাসা বানায় সেটা হলো নিশে। An ecological niche describes how a species interacts with and lives in its habitat. মানে সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বাঘ, বাঘ আমরা জানি কিন্তু মাটির ওপরেই ঘুরে বেড়ায়, তাই তো? কিন্তু বাঘ যদি শিকার করতে হয় এবং সে যদি ধরো অনেকদিন ধরে খাবার পাচ্ছে না, শিকার করতে হবেই তাকে, তখন কিন্তু সে গাছে উঠতে পারে এবং গাছে উঠে ডালের মধ্যে চুপটি করে লুকিয়ে বসে থাকে, শিকার আসলে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে। তার মানে ওর নিশে কিন্তু গাছের ওই লেভেল অবধি, ও কিন্তু খুব উচ্চতে উঠতে পারে না, বাদরের মতো গাছের একদম হায়ার খুব একদম আপার লেভেলে উঠে পড়তে পারে না, ও একটু নিচু লেভেলে থাকে কিন্তু ওই লেভেল অবধি উঠতে পারে। তার মানে বাঘের নিশে কিন্তু ওই গাছের ওই হাইটটা পর্যন্ত। আবার একইভাবে বাঘ কিন্তু জলে সাঁতার কাটতে পারে, তার মানে ওর নিশে কিন্তু জল অব্দিও রয়েছে, কিন্তু জলের তলায় ভেতরে ঢুকে পড়তে পারে না, মানে ডুব সাঁতারের মতন কিছু দিতে পারে না, কুমির বা মাছের মতন ভেতরে ঢুকে থাকতে পারে না, ও সাঁতার কেটে এই পার থেকে উপরে যেতে পারে। তাহলে ওর নিশে হলো ওই গাছের ওই লেভেলটা থেকে জলের আপার লেভেল অব্দি, এটা হলো বাঘের নিশে। ওকে, ecological niches have specific characteristics such as availability of nutrients, temperature, terrain, sunlight and predators. Predators মানে কে ওকে খাচ্ছে বা মানে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিনা, তখন সে পালাবে, তো সেই অনুযায়ী predators which dictate how and how well a species survives and reproduces. তো বাকি এই সমস্তগুলোই আর কি নিয়ে যখন একটা স্পিসিস মানে ভেবে নেয় যে হ্যাঁ আমার সেফটি এরকম একটা জায়গায় থাকবে, সেখানে আমার সার্ভাইভ করার মতন আমি প্রপার নিউট্রিয়েন্ট পাবো, টেম্পারেচারও ঠিক আছে, টেরেইনও ঠিক আছে, মানে এক একটা প্রাণী এক এক রকম টেরেইন লাগে, সূর্যের আলো টালো পাচ্ছি এবং প্রিডেটরের ভয় নেই, সেখানেই সে থাকতে শুরু করে এবং সেটাই তার নিশে হয়ে যায়। এবং শুধু থাকা না, সেখানে সে হাঁটা চলা মানে তার বাইরে যায় না, থাকা প্লাস ঘোরাঘুরি প্রতিদিনে সেই ওই এরিয়াটার মধ্যেই হয়। কারুর নিচে 20 কিলোমিটার হতে পারে, আবার যেগুলো খুব হার্শ ক্লাইমেটিক জোন, যেগুলো যেমন কোনো ডেজার্টিক রিজিয়ন বা কোনো তুন্দ্রা রিজিয়ন, সেই সব জায়গায় বিশাল মানে প্রচুর এরিয়া জুড়ে থাকতে পারে। যেমন কালকেই আমি একটা ইয়ে দেখছিলাম, একটা ডিসকভারির একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে দেখছিলাম তুন্দ্রা রিজিয়নে একটা ইয়ে রয়েছে, পোলার ফক্স, হোয়াইট হোয়াইট একদম পুরো স্নোই টাইপের দেখতে কিছু ফক্স, ছোট ছোট, তারা প্রায় বলছে মানে স্কোয়ার কিলোমিটার দেখতে গেলে 100 স্কোয়ার কিলোমিটার অব্দি তাদের নিশে, মানে তারা প্রচুর এরিয়া জুড়ে দিনে ঘুরে ফেলতে পারে।
মানে একই দিনে আজকে একটা জায়গায় যদি দেখা যায়, তাহলে সেই দিনেই কিছু ঘন্টার মধ্যে তাদেরকে আবার 30 কিলোমিটার দূরে দেখা যেতে পারে, আবার তার কিছু ঘন্টার মধ্যে তার থেকেও আরো 30 কিলোমিটার দূরে পৌঁছে যেতে পারে। তো এইভাবে একটা বিশাল বড় এরিয়ার মধ্যে ওরা ঘুরে বেড়ায়, কারণ ওদের ওখানে খাদ্যের সংস্থান মানে ফুড অ্যাভেলেবিলিটি, ওই ছোট এরিয়ার মধ্যে ঘুরে বেড়ালে ফুড পাবে না, তাই ওদেরকে অনেকটা বড় এরিয়া নিয়ে ঘুরে বেড়াতে হয় ফুড পেতে গেলে। তো ওরা ওইভাবেই অ্যাডাপ্ট করে নিয়েছে নিজেদেরকে, যাতে ওরা অনেকটা বড় এরিয়া জুড়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে পারে। A species carves out a niche for itself in a habitat by being able to adapt and diverge from other species. এটা আমি এতক্ষণ ধরে বলছি। According to competitive exclusion principle, two species cannot occupy the same ecological niche. হ্যাঁ, একটি ইকোলজিক্যাল নিশে কিন্তু দুটো স্পিসিস কখনোই অকুপাই করতে পারে না। প্রত্যেকটা নিশে এক একটা স্পিসিসের জন্য স্পেসিফাইড, ওই নিশেতে বাকি অন্য কোনো স্পিসিসে ঢুকতে গেলেই ওই স্পিসিসটা কিন্তু কম্পিটিশন শুরু করবে এবং তাকে ভাগিয়ে দেওয়ার জন্য, ওখান থেকে এক্সক্লুড করার জন্য বারবার ওদের মধ্যে ঝগড়া হবে, ওদের মধ্যে লড়াই হবে, এবং যদি সে মানে কম্পিটিশনে যে জিতবে সেই থেকে যাবে, বাকিটা পালিয়ে যাবে বা মরে যাবে। আর যদি দুজনেই মানে কেউই না যেতে, দুজনেই যদি সেম ভাবে স্ট্রং হয়, তাহলে আস্তে আস্তে ন্যাচারাল সিলেকশন কাছে আসবে, যে আরেকটা স্পিসিস যদি ওখানকার ক্লাইমেটের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে না পারে, তাহলে ধীরে 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 সে এক্সটিংক্ট হয়ে যাবে। দেখো এটা হচ্ছে ইকোলজিক্যাল নিশে, এটা এক ধরনের পিঁপড়ে। এই পিঁপড়ে গুলো দেখো দুদিকেই এবং কিভাবে এটাকে টানছে, এই এই যে এই সুরগুলো, এগুলো হচ্ছে অ্যাডাপ্টেশনের একটা ইয়ে, এবং সুরের মাঝখানে সুরের উপরে আবার কেমন কাটা কাটা আছে, সেগুলো সবই ওদের ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে, প্রিডেটরকে ঘায়েল করতে এগুলো তৈরি হয়েছে, এবং এটা হলো তাদের হ্যাবিট্যাট। হ্যাবিট্যাটটাকে নিয়ে ওরা মানে একটা মাটির একটা বিশাল বড় কণা, এইটাকে নিয়ে ওরা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। Niche comprises the habitat in which the organism lives, the organism's activity pattern, মানে সে কতটা দূরে দৌড়দৌড়ি করে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, মানে সবকিছু নিয়ে একটা নিশে, and the resources it obtains from the habitat, মানে যেখানে সে থাকছে সেখান থেকে তো সে কিছু না কিছু খাচ্ছে, তো সেই সবকিছু নিয়েই অ্যাক্টিভিটি হতে পারে, রিসোর্সেস হতে পারে, তার হ্যাবিটাটটা ইটসেলফ হতে পারে, সবকিছু নিয়ে ইকোলজিক্যাল নিশে হয়। আচ্ছা, এবার আসছে সাকসেশন। সাকসেশন হচ্ছে সাপোজ ধরো, ecological succession is a term developed by botanists to describe the change in structure of a community of different species. Succession actually দু রকম হয়, একটা হচ্ছে প্রাইমারি সাকসেশন, একটা সেকেন্ডারি সাকসেশন। আমি একটা ডায়াগ্রাম দেখাই তাহলে খুব ভালো বুঝতে পারবে। এবং সাকসেশন দেখো, আর্থ যখন ফর্ম হয় তখন পুরোটাই আমরা জানি রকি স্ট্রাকচার ছিল, তারপর ধীরে ধীরে ওয়েদারিং এর সাথে সাথে রকস গুলো ভেঙে ভেঙে বোল্ডার্স, ছোট ছোট পার্টিকেলস এ মানে ওটা কনভার্ট হতে শুরু করলো। কিন্তু পার্টিকেলস বা রকস এর ওপর কিন্তু গাছ সেভাবে জন্মায় না, খুব ছোট ছোট হয়তো গ্রাসল্যান্ড টাইপের ঘাস হতে পারে, কিন্তু বড় বড় গাছ রকস এর ওপর হয় না, তার জন্য সয়েল লাগে। তো এখানে পাইনিয়ার টাইপের স্পিসিস হলো, যেগুলো এই টাইপের রকস এর মধ্যে পোকা মাকড়, ছোট ছোট ঘাস, তারপর ধীরে ধীরে দেখো এইটা ওয়েদারিং হতে 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 ধীরে ধীরে সয়েল সৃষ্টি হতে শুরু করেছে, এবং যেই অল্প সয়েল হয়েছে তখনই দেখো আস্তে আস্তে অল্প অল্প গাছ, গাছ বলবো না, ঘাস, গ্রাসেস, ওপরে দেখো গ্রাসগুলোর আবার ফুল হয়েছে। তো যদি এখানে সয়েল হয় তখন সেখানে ফুল হবে, তো ধীরে ধীরে গাছগুলো দেখো আস্তে আস্তে বাড়ছে। গাছ বাড়ার সাথে সাথে এখানে যে মানে অ্যানিমাল স্পিসিস যেগুলো, সেগুলো কিন্তু ওদের ক্যারেক্টারিস্টিকও চেঞ্জ হবে। তো ধীরে ধীরে দেখো সয়েলের ডেপথ বাড়ছে এবং আস্তে আস্তে অনেক সুন্দর সয়েল হয়ে যাচ্ছে, এবং এখানে দেখো বেশ অনেকটা ডেপথ নিয়ে সয়েল হয়েছে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বড় বড় গাছ সৃষ্টি হতে শুরু করেছে। তাহলে প্রথমে ছিল পাইনিয়ার স্পিসিস, তারপর হলো ইন্টারমিডিয়েট স্পিসিস। ইন্টারমিডিয়েট স্পিসিস মানে যখন মোটামুটি ডেভেলপমেন্ট হয়ে গেছে, এবং মানে তখন ইন্টারমিডিয়েট স্পিসিসে এই সমস্ত স্পিসিস গুলোর মধ্যে কম্পিটিশন হচ্ছে, মানে সব সময় যে গাছটা, যে প্লান্ট স্পিসিস তাকে ওখানে এস্টাবলিশ করতে পেরেছে, তার সমস্ত রকম অ্যাডাপ্টেশনের সাথে অ্যাডাপ্ট করে নিতে পেরেছে, সমস্ত রকম মানে ক্লাইমেটিক যে ফ্যাক্টরস গুলো হচ্ছে তার সাথে অ্যাডাপ্ট করে নিয়ে সেখানে নিজেদের এস্টাবলিশ করতে পেরেছে, তারাই শুধু বেঁচে থাকবে, বাকিরা সবাই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। এবং সবার লাস্টে দেখা যাবে যে এই সমস্ত প্ল্যান্টগুলোর মধ্যে যে সব থেকে ডমিনেন্ট প্ল্যান্ট,
সেই মানে পুরো এরিয়া জুড়ে সে প্রচুর স্পিসিস হয়ে যাবে। দেখো এই যে ক্লাইম্যাক্স কমিউনিটিতে এই গাছটা কিন্তু আগেরটা অনেকগুলো ছিল, বাট তাদেরকেও কমিয়ে দিয়েছে, এখানে মাত্র একটা গাছ আছে। আর ম্যাক্সিমাম জায়গায় দেখো এই টাইপের প্লান্টস হয়ে গেছে। এইটা হলো ক্লাইম্যাক্স কমিউনিটি, মানে এরপর আর কোনো অ্যাডাপ্টেশন বা আর কোনো চেঞ্জেস হবে না। তো এই টাইপের সাকসেশন এখনো আমরা দেখতে পাই বিভিন্ন আইল্যান্ডস গুলো, যেগুলো হয়তো নতুন কোনো জায়গায় হয়তো তো উঠেছে, হ্যাঁ, জলের ওপর হয়তো একটা নতুন আইল্যান্ড উঠেছে, তো তখন সেখানে কিন্তু এই টাইপের সাকসেশন শুরু হয়। এই যে ক্লাইম্যাক্স অব্দি পৌঁছলো, এটা ছিল প্রাইমারি সাকসেশন। এবার ধরা যাক কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি এলো, কোনো সাইক্লোন এলো, বা হয়তো ফরেস্ট ফায়ারে পুরো জঙ্গলটাতেই আগুন লেগে গেল। তো সেই সমস্ত যখন ডিস্ট্রাকশনটা স্টপ হবে, তারপর ধীরে ধীরে তখন তো ওখানে মাটি ফাটি সব আর কি নষ্ট হয়ে গেছে, ওখানে আর কিছুই বেঁচে নেই। আবার ধীরে ধীরে সময়ের সাথে সাথে দেখা যাবে ওখানে ছোট ছোট ঘাস হলো, তারপর সেখানে ছোট ছোট ফুলের ঘাস হলো, তারপর ধীরে ধীরে আবার একইভাবে ইন্টারমিডিয়েট স্পিসিস, তারপর ক্লাইম্যাক্সে পৌঁছবে। এই দুটো হলো প্রাইমারি সাকসেশন। এবং সেকেন্ডারি সাকসেশন পরেও এরকম সাকসেশনটা মাল্টিপল টাইম সাইক্লিক অর্ডারে হতে থাকবে। যদি আবার কোনো ন্যাচারাল ডিস্ট্রাকশন আসে, তারপর আবার ওই একইভাবে শুরু হবে, প্রথমে বাইনারি স্পিসিস, তারপর ইন্টারমিডিয়েট স্পিসিস, তারপর ক্লাইম্যাক্স কমিউনিটি। এটাই হলো সাকসেশন, ভীষণ ইম্পর্টেন্ট। এবং ক্লাইম্যাক্স এই কথাটা দিয়ে আসে। ক্লাইম্যাক্স সাকসেশনের ক্লাইম্যাক্স বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই ক্লাইম্যাক্স ইন সাকসেশন, এটা কিন্তু কোশ্চেন আসে, 2 মার্কসের কোশ্চেন আসে। লাস্ট হচ্ছে কনসেপ্ট অফ ইকোলজি। ইকোলজি এই যে এতক্ষণ ধরে যা যা পড়লাম সবকিছু হলো, সবকিছুকে নিয়ে যে ব্রাঞ্চটা স্টাডি করে তাকে বলে ইকোলজি। তাই বলছি ইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট স্টাডিজ হাউ অর্গানিজম ইন্টারঅ্যাক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজমস। এই এতক্ষণ ধরে যা যা টার্মিনোলজি ইউজ করলাম সবকিছুকে স্টাডি করার যে সাবজেক্ট, সেটা হলো ইকোলজি। At every level of ecology, the focus is on the selective pressures that cause evolutionary change. মানে প্রত্যেকটাতেই ওই সিলেকশন, ন্যাচারাল সিলেকশন, অ্যাডাপ্টেশন, ইকোসিস্টেম, কমিউনিটি, এইগুলোই থাকে। এবং কিভাবে কি হচ্ছে, কিভাবে কে কাকে অ্যাডাপ্ট করলে, কে কোথায় অ্যাডাপ্ট করলো, কে কিভাবে সার্ভাইভ করলো, এগুলো নিয়ে ইকোলজি ডিল করে। ইকোলজি আর কিছু বলার নেই, ইকোলজি তোমরা বুঝতেই পারছো। তো আপাতত আমাদের এই টপিকটা এখানেই শেষ। আমরা আবার নেক্সট ক্লাসে নেক্সট পেপারে চলে যাব। তার আগে আমি এই এখনো অবধি যা যা পড়িয়েছি, দুটো পেপারে দুটো টপিক, তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নেব, তারপর আমি নেক্সট পেপারে চলে যাব। ওকে, থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ করছি।